দ্য লাস্ট লিভ লিখেছেন ও হেনরি। ওনার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। পশ্চিম ওয়াশিংটন স্কোয়ারের একটি ছোট্ট শহরের রাস্তাগুলো পাগলের মতো এঁকে-বেঁকে বিভিন্ন দিকে টুকরো পথে বিভক্ত হয়ে গিয়েছে। এদেরকে প্লেস বলা হয়। এই টুকরো রাস্তাগুলোয় অদ্ভুত সব কোনো বাঁক দেখা যায়। কোনো কোনো রাস্তা হয়তো এভাবে ঘুরপাক খেয়ে নিজের উপর দিয়ে দু-একবার অতিক্রম করে গিয়েছে। এইসব অঞ্চলে পুরনো বাড়ি সস্তায় ভাড়া পাওয়া যায়। শিল্পীরা অনেকে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে। একটা পুরনো নড়বড়ে তেতলা বাড়ির মাথায় সু আর জন্সের ছবি আঁকবার স্টুডিও ছিল। একজন এসেছিল মেইন থেকে, আরেকজন ক্যালিফোর্নিয়া থেকে। দুজনেরই একটা হোটেলে খেতে গিয়ে আলাপ হয়েছিল। তারপর দুজনের সব বিষয়ে একই রকম পছন্দ হওয়াতে একসঙ্গে এই স্টুডিওটা করেছিল। সেটা মে মাস, কিন্তু নভেম্বর মাসেই নিউমোনিয়ার আক্রমণ শুরু হলো এই অঞ্চলে। জন্সিকেও একদিন নিউমোনিয়ায় ধরল। অসুখে পড়ে সে তার বিছানায় শুয়ে পড়ে রইল। জানালার ফাঁক দিয়ে একটা ইটের বাড়ির পেছনের দিকটা দেখা যায়। একদিন ডাক্তার এলেন। থার্মোমিটার ঝাড়তে সুকে ডেকে তিনি বললেন, বাঁচবার আশা খুব কম দেখলাম। একমাত্র ভরসা যদি রোগীর বাঁচবার খুব আকাঙ্ক্ষা থাকে। তোমার বন্ধু যেন পণ করেছে যে সে আর ভালো হবে না। ওর মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে? সু বলল, ওর ইচ্ছে ছিল ও নেপলসের উপসাগর আঁকবে। আঁকার কথা থাক, কোনো ছেলের কথা কখনো ভেবেছে? মানে কোনো ছেলেকে কেউ ভালোবেসেছিল? ছেলে? না ডাক্তারবাবু, সেরকম কোনো ঘটনার কথা আমি শুনিনি। তাহলে আশা বড় কম। ওষুধের যা কিছু ক্ষমতা আছে তা আমি করব। একটা কথা শুধু জিজ্ঞেস করো ওকে, যদি কখনো ওর নতুন জামা কাপড় পরতে ইচ্ছে হয়, তাহলে বুঝবে ওর কিছু আশা আছে। ডাক্তার চলে যাবার পর সু তার ছবি আঁকবার বোর্ডটা নিয়ে শেষ দিতে দিতে জন্সের ঘরে ঢুকলো। জন্সি চুপ করে জানালার দিকে মুখ করে শুয়েছিল। সুর মনে হলো জন্সি বোধহয় ঘুমোচ্ছে, তাই শীষ দেওয়া বন্ধ করলো। সু আপন মনে বোর্ডটা সাজিয়ে একটা সাময়িক পত্রিকার গল্পের জন্য ছবি আঁকতে লাগলো। যারা নতুন লেখক তারা যেমন সাহিত্যে নাম করবার জন্য সাময়িক পত্রিকায় লিখে হাত পাকায়, তেমনি তরুণ শিল্পীরাও সাময়িক পত্রিকায় ছবি এঁকে হাত পাকায়। সু যখন ছবি আঁকছিল তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসতেই জন্সের বিছানার পাশে গেল। জন্সের চোখ খোলা ছিল। সে বাইরের দিকে চেয়ে কি যেন গুনছিল। জন্সি গুনছিল 12, তারপর 11, তারপর 10, তারপর 9, তারপর 8, তারপর 7। সুও জানালার বাইরে চেয়ে দেখছিল। কি গুনছে জন্সি? 20 ফুট দূরে একটা ইটের বাড়ির পেছন দিকটা ফাঁকা, আর একটা নীরব উঠোন, দেখার কিছুই নেই সেখানে। একটা আইভি লতা ইটের দেওয়ালটা আধখানা বেয়ে উঠেছে, তার গোড়াটা শুকিয়ে গেছে। শরতের ঠান্ডা হাওয়া লেগে তার পাতাগুলো খসে গেছে। শুধু ডাঁটাটা ইটের দেওয়ালে আটকে আছে কোনো রকমে। সু জিজ্ঞেস করলো, ওইদিকে কি দেখছো ভাই? জন্সি চুপি চুপি বলল, আর 6টা। খুব তাড়াতাড়ি খসে পড়ছে। 3 দিন আগে প্রায় 100টা পাতা ছিল। গুনতে আমার মাথা ধরে যেত। এখন গোনা খুব সোজা হয়ে গিয়েছে। ওই, আর একটা খসে গেল। এখন মাত্র 5টা পাতা রইল। কি বলছো জন্সি? পাতার কথা বলছি। ওই যে আইভিলতা গাছটা দেখছো, ওর পাতা। যখন শেষ পাতাটা খসে যাবে তখন আমিও চলে যাব। আজ 3 দিন হলো আমি জানতে পেরেছি। ডাক্তার তো তোমাকে সে কথা বলে গেছে। সু বলল, যত সব বাজে কথা। তোমার ভালো হওয়ার সঙ্গে পাতা ঝরার কি সম্পর্ক? ও, গাছটাকে তো তোমার খুব ভালো লাগতো। তাই এসব কথা ভেবো না তুমি। ডাক্তার বলেছিল তুমি শিগগির সেরে উঠবে। এখন এই স্যুপটুকু একটু খেয়ে নাও। আমি এখন সম্পাদকের কাছে গিয়ে ছবিটা দিয়ে কিছু টাকা আনবো। তোমার জন্য ওষুধ আনবো, আবার নিজের খাবারও কিনে আনবো। জন্সি বলল, আমার জন্য আর ওষুধ আনতে হবে না। ওই, আর একটা পাতা খসলো। আমি আর স্যুপ খাবো না। আর 4টে পাতা রইল। সন্ধে হবার আগে বাকি কটাও খসে যাবে। তখন আমারও যাবার পালা আসবে। সু বলল, জন্সি, ওদিকে আর চেয়ে দেখো না ভাই। চোখ বুজে থাকো। আমি আঁকাটা শেষ করে কালকেই দিয়ে আসতে চাই। আমি জানালাটা বন্ধ করে দিতাম, কিন্তু আমার একটু আলো দরকার হবে। জন্সি বলল, কেন?
ও ঘরে গিয়ে তুমি আঁকতে পারো না? সু বলল, না, আমি এ ঘরে তোমার পাশে বসে থাকতে চাই। তাছাড়া আমি চাই না তুমি ওই আইভি পাতার দিকে চেয়ে দেখো। জনসি চোখ বুজে চুপ করে থেকে বলল, তোমার আঁকা শেষ হলেই আমাকে বলবে। আমি শেষ পাতাটার খসে যাওয়া দেখতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আর ভাবতে পারি না। আমি আস্তে আস্তে সবকিছুর মায়া কাটাতে চাই, তারপর এই পাতাগুলোর মতন হাওয়ায় ভেসে যেতে চাই। সু বলল, তুমি একটু ঘুমাবার চেষ্টা করো। আমি বুড়ো বেয়ারম্যানকে ডেকে এনে তাকে মডেল করব। আমি যাবো আর আসবো, তুমি যেন নড়বার চেষ্টা করো না। বুড়ো বেয়ারম্যান একজন শিল্পী। সে তাদের বাড়ির একতলায় থাকতো। বয়স তার 60 পেরিয়ে গেছে। তার মুখে একটা দাড়ি। শিল্পী হিসেবে বেয়ারম্যান কোনো সাফল্য অর্জন করতে পারেনি। 40 বছর ধরে ছবি এঁকেও কোনো নাম হয়নি তার। চিরকাল তার ইচ্ছে যে সে একটা শ্রেষ্ঠ ছবি আঁকবে, কিন্তু তা কখনো আরম্ভ করা হয়নি। অনেক বছর ধরে কেবল বিজ্ঞাপনের ছবি এঁকেই কাটিয়েছে। নতুন শিল্পীদের কাছে মাঝে মাঝে মডেল হিসেবে কাজ করেও সে সামান্য কিছু আয় করত। নতুন শিল্পীরা অনেকেই জাত মডেল নিয়ে কাজ করবার পয়সা দিতে পারত না। আর সে যে একদিন শ্রেষ্ঠ একটা ছবি আঁকবে সে কথাও বলতো। এছাড়া সে একজন ভয়ানক প্রকৃতির লোক ছিল। তার কাছে হৃদয়বৃত্তির কোনো মূল্য ছিল না। এই দুজন মেয়ে শিল্পীকে সে একটু নেকনজরে দেখত, তাদের ভালো মন্দ সম্বন্ধে একটু ভাবত। বেয়ারম্যানের ঘরে গিয়ে সু দেখল তার ঘরে ছবি আঁকবার সেই বোর্ডটা তখনও তেমনি ফাঁকা। গত 25 বছর ধরে একটা আঁচড়ও কাটেনি সে তাতে। বেয়ারম্যানকে সমস্ত খুলে বলল সে। বলল, কেমন করে জনসি শুকনো পাতার মতো খসে পড়ে যাবার ভয় করছে। বেয়ারম্যান বলল, ধুর, আইভি গাছ থেকে পাতা খসে যাবার সঙ্গে মরে যাবার কথা কেউ কল্পনা করতে পারে? যত সব উদ্ভট কল্পনা। আমি তো এরকম কথা কখনো শুনিনি। আমি তোমার মডেল হব না। তোমারই তো দোষ, তুমি জনসির মাথা থেকে এইসব উদ্ভট কল্পনা দূর করতে পারো না। সু বলল, কি করব, অসুখে ভুগে ভুগে জনসি খুব রোগা আর দুর্বল হয়ে গেছে, তাই যত অদ্ভুত কল্পনা ওর মাথায় ভর করে। তা যাকগে, তুমি যদি আমার মডেল না হও আর কি করব। বেয়ারম্যান বলল, আসলে তুমি মেয়ে মানুষ বই তো নও। কে বললো আমি মডেল হব না? তুমি যাও, আমি তো আধ ঘন্টা ধরে বলে আসছি আমি মডেল হব। মিস জনসের মতো ভালো মেয়ে এখানে অসুখ হয়ে পড়ে থাকবে, এটা ভালো কথা নয়। আমি বলছি, একদিন আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবি আঁকবো, তখন আমরা সবাই এই জায়গা ছেড়ে চলে যাব। তারা দুজনে যখন উপরের তলায় গেল, তখন জনসি ঘুমোচ্ছে। সো আস্তে আস্তে জানালাটা বন্ধ করে দিয়ে পাশের ঘরে গেল। সেখান থেকে ভয়ে ভয়ে আইভি লতাটার দিকে চেয়ে দেখল। তারপর দুজনেই দুজনের মুখের দিকে চাইল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বরফও পড়ছে। বেয়ারম্যান তার নীল শার্টটা পরে মডেল হয়ে বসল। পরের দিন সকালে যখন সু 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠল, তখন দেখল জনসি বন্ধ জানালাটার দিকে চেয়ে রয়েছে। বলল, জানালাটা খুলে দাও, আমি দেখব। সু জানালাটা খুলে দিল। কিন্তু আশ্চর্য, সমস্ত রাত ধরে অত বৃষ্টি আর ঝড়ের পরেও ইটের দেয়ালের গায়ে সে আইভি লতার গাছে তখনও একটা পাতা লেগে রয়েছে। ওইটাই শেষ পাতা। গোড়াটা এখনো সবুজ রয়েছে, যদিও ধারগুলো হলদে হয়ে গেছে। পাতাটা মাটির ওপরের প্রায় 20 ফুট উঁচুতে ডালের গাছে লেগে রয়েছে শক্ত হয়ে। জনসি বলল, ওইটাই শেষ পাতা। আমি ভেবেছিলাম রাত্রে বৃষ্টিতে ওটা ঝরে পড়ে যাবে। বাতাসের শব্দ আমার কানে এসেছে। আজকে ঠিক পড়বে। আমিও ঠিক ওই সময়েই চলে যাব। সু নিজের মুখটা বালিশের কাছে নিয়ে এসে বলল, জনসি, তোমার কথা তুমি না ভেবে আমার কথাটা একবার ভাবো। তুমি চলে গেলে আমি কি করে থাকবো একবার ভাবো। কিন্তু জনসি চুপ করে রইল। যে চলে যাবে তার মতো নিঃসঙ্গ আর কে আছে? যেন তার সঙ্গে এই পৃথিবীর সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিন গড়িয়ে চলল। সন্ধেবেলার অল্প অন্ধকারে দেখা গেল পাতাটা তখনও দেয়ালের গায়ে আটকে রয়েছে। রাত আসবার সঙ্গে সঙ্গে আবার উত্তরে বাতাস বইতে শুরু করলো। বৃষ্টির ঝাপটা এসে জানালায় লাগতে লাগলো। সকাল হলে জনসি জেদ ধরল জানালাটা খুলে দিতে। আইভি লতার পাতাটা তখনও তেমনি রয়েছে। জনসি সেই দিকে চেয়ে অনেকক্ষণ শুয়ে রইল।
তারপর সুকে ডাকলো। সু তখন জন্সির জন্য খাবার তৈরি করছে। জন্সি বলল, আমি খুব খারাপ মেয়ে সুডি। আমি খারাপ, তাই পাতাটাও পড়ছে না। আমি আর মরতে চাই না সুডি। আমার খাবার যা আছে নিয়ে এসো, আমি খাবো। আর একটা আরশি দাও তো, আর আমাকে পিঠে পালিশ দিয়ে একটু বসিয়ে দাও না। 1 ঘন্টা পরে সে বলল, সুডি, একদিন হয়তো আমি নেপলসের উপসাগরটা আঁকতে পারবো। বিকেলবেলা ডাক্তার এলো। ডাক্তার চলে যাবার পর সু বাইরে গিয়ে দেখা করলো। ডাক্তার সুকে বললেন, এখন একটু আশা হচ্ছে, কিন্তু আপনার সেবার জন্যই হয়তো আপনার বন্ধু এ যাত্রায় বেঁচে গেল। একতলায় আমাকে আরেকটা রোগী দেখতে যেতে হবে। তার নাম বেরম্যান। শুনেছি লোকটা নাকি ছবি আঁকে। তারও বোধহয় নিউমোনিয়া হয়েছে। বুড়ো মানুষ, খুব দুর্বল হয়ে পড়েছে। অবস্থাও খুব সঙ্গীন। তাকে হাসপাতালে পাঠাতে হবে। পরের দিন সকালবেলা ডাক্তার এসে বলল, আর কোনো বিপদ নেই। এবার শুধু একটু সেবা যত্ন আর পুষ্টিকর খাওয়া দরকার। সেদিন বিকেলবেলা জন্সি যেখানে শুয়েছিল সেখানে সু এলো। একটা নীল সস্তা পশমের স্কার্ফ বুনছিল সে। জন্সির গলা জড়িয়ে ধরে বলল, আজ তোমাকে একটা কথা বলবো জন্সি। মিস্টার বেরম্যান আজকে হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে। 2 দিন শুধু অসুখে ভুগেছে। প্রথম দিন বাড়ির দারোয়ানটাই তাকে দেখতে পায় ঘরের মধ্যে সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তার পোশাক ও জুতো সব ভিজে গিয়েছিল। ওই রাত্রে বৃষ্টির মধ্যে মানুষটা যে কোথায় গিয়েছিল তা কেউ জানে না। তারপর একটা লণ্ঠন ও মই দেখতে পেল, কয়েকটা তুলি, কিছু রং। জানালার বাইরে চেয়ে দেখো, দেয়ালের গায়ে শেষ পাতাটা আটকে রয়েছে। তোমার কি কখনো মনে হয়েছে শেষ পাতাটা এখনো নড়ছে না কেন? আসলে ওটা ছিল বেরম্যানের জীবনের সেরা ছবি। শেষ পাতাটা যেদিন ঝরে যায়, বেরম্যান সেদিনই সেরা ছবিটা এঁকেছিল।